স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। দর্পণদের গাড়ি চলে যেতেই শিয়াশা আনন্দিত হয়ে উঠল। এতক্ষণ দর্পণের উপস্থিতির কথা চিন্তা করেই সে সেনানিবাসে ঢুকতে পারছিল না। যখন তখন সেনানিবাসে ঢোকা, পাহাড়ে চড়া, চা বাগানে বাচ্চাদের সাথে খেলা করা, প্রকৃতি বিলাস করা তার অভ্যেস। বিকালের শিফটে যেই বাচ্চাদের পড়াশোনা নেই তাদের নিয়ে ছুটল শিয়াশা। সেনানিবাসের সকলের সাথে দেখা করে শিয়াশা ঘুরছিল পুরো সেনানিবাসের আনাচে কানাচে। ঘুরতে ঘুরতেই সে কোয়ার্টারে চলে গেল। সেখানে যেতেই তার মনে অযাচিত একজনের কথা জেগে উঠল। মেজর দর্পণের কোয়ার্টার কোনটা? শুনেছে লোকটা কোয়ার্টারে থাকে। বাচ্চাদের নিয়ে ছুটতে ছুটতেই কাঙ্ক্ষিত দরজার সামনে আসলো শিয়াশা। নেম প্লেটে গোটা গোটা অক্ষরে লেখা মেজর দর্পণ এহসান। সে মুখ বাঁকিয়ে সেটা কয়েকবার উচ্চারণ করলো। ঘরটির চারপাশ খুটখুটে দেখতে লাগলো। দরজার সামনের গলির সাথে একটা বারান্দা রয়েছে যেখানে কারোর জামা কাপড় শুকাতে দেওয়া। শিয়াশার মুখে হাসি ফুটে উঠল। মস্তিষ্কে শয়তানি বুদ্ধি ইতিমধ্যেই উৎপাত শুরু করে দিয়েছে। তাকে হেনস্থা করা এবার দেখিয়ে দেবে। জামা কাপড় গুলা থেকে বেছে বেছে সে একটা জিনিস হাতে নিল। মিনি সহ বাচ্চারা হাঁ করে দেখছে। শিয়ার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? What are you doing, Sia? It's dirty. Don't touch it. একটা 10 বছরের বাচ্চা ছেলে বলল। শিয়াশা শুনল না। ঘৃণিত কণ্ঠে কয়েকবার বলেই ইয়াক। সে লাল কালো মিশ্রণের আন্ডারওয়্যারটা 2 আঙ্গুলের মাথায় চিমটি দিয়ে ধরে নাকমুখ কুচকে বলল, মির্জাফরের বংশধরগুলো মেজর ওয়ালিউল্লার অফিস রুমে গিয়ে একটা কাঁচি নিয়ে আসো তো। ফার্স্ট, তোমাদের কাছে 5 মিনিট টাইম। এটাকে ধরে বসে থাকো, অসম্ভব। ইয়াক। তারা যেন কমান্ডের অপেক্ষাতেই ছিল। শৈশবের তেজে দুরন্ত গতিসম্পন্ন পা দুটো চালিয়ে দিল। মিনি নাকমুখ কুচকে বলল, আফা, আপনি কি লজ্জা সরম বেচা খাইছেন? কেউ যদি দেখা ফালায়, আপনি খেলার নাম কইরা এডি করতেছেন। চাচা আর নানার কানে যাইতে সময় লাগবো না। শিয়াশা কোনো কথা বলল না, শুধু শয়তানি হাসি দিল মিনির দিকে তাকিয়ে। দর্পণ কোয়ার্টারে ফিরল রাত 9টায়। এসেই চটজলদি গোসল সেরে নিল। বেরিয়ে পুরো ঘরে একবার চোখ বুলালো। একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, সাথে লাগোয়া কিচেন। বুয়াকে বলেছিল রান্না শেষে ঘরটা গুছিয়ে রাখতে, অথচ যেমনটা রেখে গিয়েছিল তেমনটাই রয়েছে। কোমরে তোয়ালে পেঁচিয়েই সে পুরো ঘর গোছাতে শুরু করলো। সোফায় বিছানায় বিছিয়ে রাখা কাপড় চোপড়গুলো অনাদরে বাস্কেটে ভরে রাখলো। ডাইনিং টেবিল, টি টেবিল থেকে আধা খাওয়া ক্যান, শুকনো খাবার সবকিছু যথাস্থানে রেখে কিচেনে উকি দিল। কালো কালো পানি পানি ডাল, মুরগির ঝোল, তাতে সমুদ্রের জোয়ার বয়ে গেছে কয়েক দফা, এতটা পানি যেন হলুদ ধোয়া পানি। খাওয়ার ইচ্ছেটাই মরে গেল। সে চুপচাপ বেরিয়ে এলো সেখান থেকে। এসব সে নতুন দেখছে না। এ জীবনে কত কাজের বুয়া দেখলো সে তার ইয়াত্তা নেই। পুরো জীবনটাই তো এখন বুয়াদের দেখে দেখেই সে কাটিয়েছে। মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় জানতে, দেখতে আপন মানুষ পরিবার কেমন হয়। তারা কি সন্তানদের ঘর গুছিয়ে রাখে? সন্তান বাড়িতে ফিরলে মায়েরা কি তাদের মাথায় হাত বুলিয়ে দেয়? তারা কি অনেক সুন্দর রান্না করে? নিজের ভাবনায় নিজেই হেসে উঠল দর্পণ। দিন শেষে এগুলো তার স্বপ্ন, আর সে একজন অনাথ। ছোটবেলায় একদিন খুব কেঁদেছিল, চিৎকার করে বলেছিল আল্লাহকে, তারা কি অনেক ভালোবাসে একে অপরকে? তবে তার কেন একটা পরিবার নেই? সে কেন একা এই পৃথিবীতে? সেদিন কোনো জবাব আসেনি, না আল্লাহ তো আল্লাহর থেকে, আর না অন্য কারোর থেকে। তারপর থেকে আর কোনোদিন এমন প্রশ্ন করেনি সে, আর না কেঁদেছে। নিজেকে গড়ে তুলেছে এমন কাঠখোট্টা রূপে। ভাবনায় বিভোর হয়েই দর্পণ শুকনো কাপড় চোপড়ের মাঝে কাঙ্ক্ষিত জিনিসটি উঠিয়ে নিল পরার জন্যে। বাহিরে যাবে খেতে, কিন্তু ঢুকাতে গেলেই তার ভ্রু কুঁচকে যায়। সে কৌতূহলী দৃষ্টি ফেলে আন্ডারওয়্যারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। পেছনের দিকটার দুপাশে গোল গোল করে কেউ সযত্নে দুটো সার্কেল করে কেটে রেখেছে। দর্পণ মুখ বিকৃত করে সেটিকে দুহাতে মুখের সামনে মেলে ধরল।
তবে 2 মিনিট যেতেই একলা নিস্তব্ধ ঘরটি কাঁপিয়ে দর্পণ হো হো করে হেসে উঠল। ক্ষণকাল এমনি পেট ফাটা হাসিতেই কেটে গেল তার। এমন হাসি খুব কমই হাসে সে। হাসতে হাসতে নিজের ল্যাপটপটা অন করে কিছু করলো। কাবার্ডের ড্রয়ার থেকে আর একটা বের করে পড়তে লাগলো। দৃষ্টি তার ল্যাপটপের স্ক্রিনে। উচ্চস্বরে হাসি মৃদু হাসিতে পরিণত হলো। ট্রাউজার পরে ঢিলেঢালা টি শার্ট জড়াতে জড়াতে বিড়বিড় করে বলল, বাবা, নানার রাগটুকু পেলেও মাথাটা পাইনি। বিউটি উইদাউট ব্রেন। ট্রান্সডুসার প্রোবটির অনবরত নড়াচড়ায় সাদা কালো মাংসল পিণ্ডের ন্যায় অস্পষ্ট কিছু দেখা যাচ্ছে। আপাত দৃষ্টিতে সেটি একটা সামান্য মাংসল পিণ্ড হলেও তার সাথে জড়িয়ে আছে কারো গোটা জীবনের সুখ আনন্দ। শিয়াশা প্রোবটি স্থানচ্যুত করতে করতেই বিছানার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে তাকালো। যে বিছানায় শায়িত নারীটির এক হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে, লোকটি থমথমে গম্ভীর মুখশ্রীতে স্ক্রিনে তাকিয়ে আছে, একটিবার পলকও ফেলছে না। পলক ফেলতেই যে অশ্রুরা গড়িয়ে পড়বে। পুরুষ মানুষরা নিজেদের অশ্রু লুকাতে পটু। লোকে বলে তারা কাঁদতে জানে না, বরং পুরুষ মানুষেরা অনুভূতি প্রকাশ করতে পারে না। এই যে বিছানায় শায়িত নারীটি বিগত 10 মিনিট যাবৎ কেঁদেই চলেছে, কত সহজে অনুভূতির প্রকাশ করতে পারছে, কিন্তু সে পারছে না। এর জন্যে মাঝে মধ্যে তাদের অনুভূতিহীন বলেও কটূক্তি করা হয়। আফসোস, বুকের ভেতর বাম প্রকোষ্ঠে চলতে থাকা ঝড়গুলোরও কোনো সাদা কালো প্রিন্ট বের করা যেত, তাহলে হয়তো কেউ পুরুষদের অনুভূতিহীন বলতে পারতো না। শিয়াশা মুচকি হেসে সোনোগ্রাফির প্রিন্টগুলো বিনোদের হাতে দিল। অভিনন্দন বিনোদ দাদু, আপনি বাবা হচ্ছেন। দীর্ঘ 1 বছরের ধৈর্য আস্থার ফল এটা। লক্ষ্মীর খেয়াল রাখবেন, মনে রাখবেন, আপনার স্ত্রী হাসলে আপনার বাচ্চাও হাসবে, সে কাঁদলে আপনার বাচ্চাও কাঁদবে। তাই সে ভালো থাকলে আপনার বাচ্চাও ভালো থাকবে। কোনো রকম মানসিক চাপ যেন না দেয়া হয়। ধন্যবাদ ডক্টর ম্যাডাম। বিনোদ মাথা নেড়ে ক্ষীণ কণ্ঠে বলল, ধন্যবাদ আপনার নয়, আমার দেওয়া উচিত আপনাকে বিনোদ ভাই। আমি লাইসেন্স প্রাপ্ত কোনো ডক্টর নই, একজন ইন্টার্ন। তারপরও আপনারা আমার উপর বিশ্বাস রেখে আমার পরামর্শ সাদরে গ্রহণ করেছেন, আমি কৃতজ্ঞ। আর যদি আমি সফল হই, সেটা শুধুমাত্র আপনাদের আমার প্রতি বিশ্বাস ও ভক্তির কারণে। সার্টিফিকেট কিংবা কোনো অনুমতিপত্রের কারোর জ্ঞানের বহিঃপ্রকাশ হতে পারে না ম্যাডাম, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর আপনি তার জীবন্ত প্রমাণ। আপনি একজন বড় ডক্টর নন ম্যাডাম, কিন্তু একজন ভালো ডক্টর। বড় বড় ডক্টরেরা তো কখনো রোগীর পুরো রোগের কথা শোনেই না, না শোনেই শুধু টেস্ট লিখে দেয়, যার কারণে সঠিক রোগ কখনো তাদের চোখে পড়ে না। বিগত 3 বছর যাবৎ কত টাকা খরচ করেছি নামকরা ডক্টরদের পেছনে, কেউ রোগ ধরতে পারেনি। পারবে কি করে? কখনো খেয়াল তো করেনি, শোনেনি লক্ষ্মীর সমস্যাগুলো। রোগীর অর্ধেক চিকিৎসা হয়ে যায় যখন ডক্টর রোগীর অসুখের বিষয়ে মনোযোগ দিয়ে শোনে। আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে যে আমাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এখন হয়তো মেয়েটাকে আর কেউ অপয়া অলক্ষ্মী বলে মন্দির থেকে তাড়িয়ে দিবে না। বিনোদ কম্পিত স্বরে বলল। শিয়াশা মলিন হাসল। লক্ষ্মী ভাগ্যবতী আপনার মতো একজন জীবনসঙ্গী পেয়েছে। তার জীবনের অর্ধেকটা দুঃখ দূর হয়ে যায় আপনার সঙ্গ পেলে। হঠাৎ করেই লক্ষ্মী নামের মেয়েটি শিয়াশার পায়ে লুটিয়ে পড়ে ঝরঝরিয়ে কেঁদে ওঠে। শিয়াশা তড়িঘড়ি করে হাঁটু গেড়ে বসে তাকে বুকে জড়িয়ে নিল। লক্ষ্মী, কি করছো? তোমার এই সময় এমন হুটহাট ওঠা বসা করা যাবে না। ম্যাডাম, আমি মা হচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না ম্যাডাম, আজকে আমার শাশুড়ি নিশ্চয়ই আমাকে পুজোর ঘরে ঢুকতে দেবে। বিগত কয়েক বছর যাবৎ একদিনও বাড়ির মন্দিরে ঢুকতে দেয়নি ম্যাডাম। কোনোদিন একটু সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারেনি, লোকমুখে কখনো বের হতে দেয় না, ঘর বন্দি করে রাখে, হেসেলেও ঢুকতে দেয় না। এখন হয়তো আবার আমি আগের মতো মুক্ত জীবনযাপন করতে পারবো ম্যাডাম। এই সব কিছু আপনার জন্য সম্ভব হয়েছে ম্যাডাম। লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলল। বিনোদ খানিক কেঁপে উঠল লক্ষ্মীর কথায়। মেয়েটিকে হেসেলে ঢুকতে দেয় না, ঘরবন্দি করে রাখে, এটা সে আগে জানতো না।
আর না লক্ষ্মী কখনো বলেছে। পারিবারিক ব্যবসার কারণে সে ভোর থেকে রাত 11টা-12টা পর্যন্ত বাহিরে থাকে। এই সময়ের মধ্যে কি কি হয় খুব বেশি কিছু সে জানে না। মনে মনে নিজেকে শক্ত করে তুলল সে। হাঁটু গেড়ে বসে লক্ষ্মীকে তুলে দাঁড় করালো। শিয়াশার থেকে পরবর্তী সকল পরামর্শ প্রেসক্রিপশন নিয়ে দুজনে তার কাছ থেকে বিদায় নিল। লক্ষ্মী ও বিনোদের পারিবারিকভাবে বিবাহ হয় 4 বছর আগে। বিবাহের 1 বছরের মধ্যে শ্বশুর বাড়ি থেকে বাচ্চার জন্য চাপ দিতে থাকে। পরপরই তার পড়াশোনাও বন্ধ করে দেওয়া হয়। পরে তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই লক্ষ্মী কনসিভ করতে পারছিল না। বহু ডাক্তারের শরণাপন্ন হয় তারা, কিন্তু কোনো ভালো ফলাফল কেউ দিতে পারেনি। গত বছর এমনই এক দিনে তারা এই হাসপাতালে ডাক্তারের অপেক্ষা করছিল। অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও তারা ডাক্তার দেখাতে পারেনি। অপেক্ষা করতে করতে যখন রাত হয়ে যাচ্ছিল, তখন তারা মলিন হতাশ চিত্তে বাড়ি ফেরার জন্য উদ্যত হয়। ঠিক তখনই শিয়াশার সাথে তাদের দেখা হয়। শিয়াশা শোনে তাদের সমস্যা, সব শুনে তাদেরকে বলে তারা যদি চায় তবে সে একবার চেষ্টা করে দেখতে পারে। পরে শিয়াশা দুটো টেস্ট করায়। লক্ষ্মীর জরায়ুতে সিস্ট তৈরি হয়েছে। কৈশোরকাল থেকেই তার পিরিয়ড সঠিক সময়ে হতো না। এটাকে তার পরিবার কখনো গুরুতরভাবে আমলে নেয়নি, যার ফলে বাড়ন্ত বয়সে এটি জরায়ুর সিস্টের কারণ হয়েছে। তবে শিয়াশা তাদের আশ্বস্ত করে সে সুস্থ হবে। তাদের অনুমতি নিয়েই সে লক্ষ্মীর চিকিৎসা শুরু করে। এর মাঝেও অনেকবার ব্যর্থ হয়েছিল তারা, তবে ধৈর্য হারায়নি তারা। শ্বশুর বাড়ির সকল অপবাদ, অত্যাচার, কলঙ্ক মুখ বুজে সহ্য করে গিয়েছে। কেননা তার মাথার উপর সবসময় বিনোদের ভালোবাসার ছায়া ছিল, যেটি তাকে সকল কষ্ট ভুলিয়ে দেয় নিমেষেই। সবসময় লক্ষ্মীকে সাহস জুগিয়েছে, যার ফলশ্রুতিতে আজ তারা দুজনেই বাবা মা নামক সুখের দেখা পেল। বিনোদ লক্ষ্মীর হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। লোকটা এত ধীরে ধীরে কখনো হাঁটে না। লক্ষ্মী মুচকি হাসলো। ওগো শুনছো, পায়ে ব্যথা করছে, একটু কোলে নেবে? লক্ষ্মী মলিন মুখ করে বলল। বিনোদ ব্যতিব্যস্ত হয়ে উঠল। কোথায় কষ্ট হচ্ছে লক্ষ্মী? আমি এখনই কোলে নিচ্ছি। ম্যাডামের কাছে আবারও যাব। কি হলো তাড়াতাড়ি বলো। বিনোদের উদ্বিগ্ন উৎকণ্ঠিত কণ্ঠস্বরে লক্ষ্মী ফিক করে হেসে উঠল। সে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে, মাঝে মধ্যে আবার বিনোদের উপর হেলে দুলে পড়ছে। বিনোদ অবাক হয়ে গেল, মেয়েটা তার সাথে ফাজলামো করেছে। রেগে মারলো একটা চাটি তার মাথায়। ফাজিল মেয়ে, এক চড়ে দাঁত ফেলে দেব। মজা হচ্ছে আমার সাথে? বিনোদের রাগী কণ্ঠে লক্ষ্মী ফের মুখ মলিন করে ফেলল। বিষণ্ণ কণ্ঠে বলল। আমাকে বকা দিলে বাবুরও মন খারাপ হয়ে যায়। বিনোদের আঙ্কেল যেন দিশেহারা হয়ে গেল। সে তড়িঘড়ি করে বলল। আমি তোমাকে অনেক ভালোবাসি লক্ষ্মী, খুব বেশি ভালোবাসি। আমি দুঃখিত, আর বকা দেব না তোমাকে। লক্ষ্মী আবারও হেসে উঠল। বিনোদ সতর্ক কণ্ঠে বলল। এই লক্ষ্মী, মন ভালো হয়েছে তোমার? খুব হয়েছে, খুব হয়েছে। লক্ষ্মী হাসি মুখে বলল। বিনোদ মন ভরে দেখল লক্ষ্মীর হাসি। ঠিক কতগুলো অপরাহ্ন বাদ যে এই হাসির দেখা পেল তার আন্দাজ জানি। লক্ষ্মী, তোমার কিছু চাই আমার কাছে? তাহলে বলো। বিনোদ বলল। লক্ষ্মী মাথা ঝাঁকায়। সে চায় বিনোদ খুশি হলে মেয়েটি কখনো মুখ ফুটে কিছু চায় না যে। বলো কি চাই। আকাশের চাঁদ আনার সামর্থ্য আমার নেই, তবে আমি নিজের সাধ্যমতো সব তোমার পদতলে এনে রাখবো। আজ মাকে বলে আমায় একটু সন্ধ্যা প্রদীপ জ্বালাতে দেবেন? বিনোদ কিছুক্ষণ আশ্চর্য বিমূঢ় দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল মেয়েটি হয়তো নিজের একটা একার সংসার চাইবে। নিজেকে সামলে মুচকি হেসে বলবে। আজ থেকে তুমি প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারবে। রোজ সকালে স্নান করে খোপায় বাঁধতে বাঁধতে পুজোর ঘরে ঢুকতে পারবে। কোমরে আঁচল গুজে গোপালের জন্য ভোগ রান্না করতে পারবে। কেউ তোমায় একঘেয়ে করে রাখবে না। নিজের ঘরের কর্ত্রী হবে তুমি, আমার গিন্নি হবে। আগত ছোট গোপালের মা হবে তুমি। লক্ষ্মী আশ্চর্য হয়ে তাকিয়ে রইল নির্বোধের ন্যায়। কি বলেছেন? আমরা বাড়িতে যাচ্ছি না লক্ষ্মী, আপাতত একটা হোটেলে উঠব। আগামীকালের মধ্যে আমাদের নিজেদের বাড়িতে উঠব। ও বাড়িতে আগামীকাল দুটো শুভ সংবাদের জন্য মিষ্টি পাঠাবো। গম্ভীর গলায় কথাগুলো বলেই সে হাঁটা ধরল। লক্ষ্মী হতবাক স্বামীর পথ অনুসরণ করতে লাগলো।
শিয়াশা মুচকি হেসে জানালা থেকে চলে গেল। তবে ভালোবাসাকে সুন্দর বলে আখ্যায়িত করতে ভুলল না। বুকের ভেতর প্রশান্তির আনাগোনা বেড়ে যায় সত্যিকারের ভালোবাসার দর্শনে। শিয়াশা হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে গেল। খিদে পেয়েছে, কিছু খাওয়া যাক। তার বন্ধুরা এখন অন্য ওয়ার্ডে ব্যস্ত, তাই সে একাই চলে গেল। তার দুই বন্ধুও তার সাথে এখানে ইন্টার্নি করছে। তারা একসাথে ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছে। সে দাদু বাড়িতে থেকে পড়াশোনা করেছে। হাঁটতে হাঁটতেই সে মেঝেতে একটা কার্ড পড়ে থাকতে দেখলো। সে উদ্বিগ্ন হয়ে সেটি ওঠালো, হয়তো কারো গুরুত্বপূর্ণ জিনিস এটি। কার্ডটাতে স্পষ্ট ব্যক্তিটি সেনাবাহিনীর কর্মকর্তা। কিছুটা পুরনো ছবি আইডি কার্ডটিতে সে চিনতে পারল না, চেনার চেষ্টাও করলো না। কার্ডটিতে থাকা নামটি একবার পড়ে আশেপাশে চোখ বোলালো, পরে উচ্চস্বরে বলল, এখানে সুবিধার নামে কেউ আছে? তার আইডি কার্ড পাওয়া গিয়েছে। কয়েকজন নার্স ছুটে আসলো শিয়াশার কাছে। শিয়াশা আইডি কার্ডটা দেখিয়ে বলল, একটা আইডি কার্ড পাওয়া গিয়েছে, গুরুত্বপূর্ণ। এটাকে রিসেপশনে রেখে দিন। এটা যার, সে খুঁজলে সহজে পেয়ে যাবে। তন্মধ্যেই কারোর উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসলো, ওটা আমার। আপনাকে ধন্যবাদ কার্ডটিকে নিরাপদে রাখার জন্য। শিয়াশা পিছন ঘুরে তাকালো। খাকি পোশাকে দাঁড়িয়ে একজন যুবক, দৃষ্টি তার নত। শিয়াশার চিনতে অসুবিধে হলো না এটা বাসের সেই প্রতিবন্ধী লোকটি। সে কার্ডটি এগিয়ে দিল, থমথমে মুখে বলল, আপনার নামে ভুল হয়েছে, হয়তো টাইপিং মিস্টেক, নয়তো আপনার মাইক ভুল করেছে আপনার নাম রাখতে। যুবকটি এবার চোখ তুলে তাকালো। এটা তো সেদিনকার অভদ্র মেয়েটি। যুবকটি কৌতুকের ছলে হাসলো। আরে আপনি তো সেই অভদ্র মেয়ে না? আপনি এত ভদ্র, আগে তো জানতাম না। শিয়াশা ভ্রু উচালো। সে মোটেও এখানে সিন ক্রিয়েট করবে না, রোগীদের সমস্যা হবে। তাই চুপ করে গিলে নিল যুবকটির ব্যঙ্গাত্মক কটূক্তি। আপনি এখানে কি করছেন? এখানকার সুইপার নাকি? গলায় আবার স্ট্যাথোস্কোপ ঝুলিয়েছেন দেখছি। কোন ডাক্তার রাখতে দিয়েছে বুঝি? শিয়াশার আগাগোড়া ভালো করে পর্যবেক্ষণ করে বলল যুবকটি। ফের ব্যঙ্গাত্মক কটূক্তিতে শিয়াশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো যুবকটির দিকে। অ্যাপ্রনের পকেটে হাত গুজে অত্যন্ত শান্ত গলায় বলল, আমি এখানে ইন্টার্নি করছি। কিসের? মানুষ মারার? আপনার কাছে রোগী আসলে সে বিনা টিকিটে উপরে চলে যাবে, আমি নিশ্চিত। যুবকটি ফিচেল হেসে বলল। শিয়াশা নিরুত্তর তাকিয়ে থেকে পা বাড়ায় নিজ গন্তব্যে। যুবকটি তখন তার রাস্তা কাটলো। রাগ করলেন বুঝি? আপনাকে একটু খেপিয়েছি, কিন্তু আপনি তো খেপেননি। যাকে বাদ দিন। অ্যাজ এ উঠতি ডক্টর আপনি তো একজন সেবক, তাহলে আমাকেও একটা সেবা দিন। সেনাবাহিনীর সদস্যদের মেডিকেল টেস্ট করা হয় কোন জায়গায়? বিগত 15 মিনিট যাবৎ আমি গোল গোল ঘুরছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। 6 নম্বর ফ্লোর, 307 নম্বর ওয়ার্ডে। গম্ভীর গলায় বলল সে। ধন্যবাদ। আপনি কি যেন বলছিলেন? আমার নামে কি সমস্যা রয়েছে? আইডি কার্ডে আপনার নাম সুবিধার লেখা, কিন্তু ওটা তো সুবিধার হবে না, অসুবিধার হবে। আমি ঠিক বলছি না? ভুলটা কার, আপনার মায়ের নাকি টাইপারের? যুবকটি ক্ষেপে গেল, দাঁত কিরমির করে বলল, ওটা সুবিধার নয়, সুবেদার হবে। ভুলটা আমার মায়ের, টাইপেরও না। ভুলটা আপনার, আন্ধা আপনি। বলেই সে গটগট করে চলে গেল। শিয়াশা হেসে উঠল সুবেদারের গমনের দিকে তাকিয়ে। সুবেদার শিয়াশার বলে দেওয়া ওয়ার্ড খুঁজে পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটা অভদ্র হলেও উপকারী। বিড়বিড় করে সে 307 নাম্বার ওয়ার্ডে ঢুকে গেল। কারোর জিভ থেকে লালা মুখ বেয়ে পড়ছে, কারোর খিঁচুনি উঠে গেছে, কারোর আবার হাতের কাজ করতে জটিলতা। খাবার চিবিয়ে খেতে পারে না এমন ধরনের রোগীর অভাব নেই পুরো ওয়ার্ড জুড়ে। সুবেদার বিভ্রান্তিত হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। সে ঠিক ওয়ার্ডে এসেছে তো? এখানকার কিছু তো সে চেনে না। আগে সে ছিল চট্টগ্রাম সেনানিবাসে, এখানে এর আগে কখনো আসেনি। আপনার কি কোনো রিলেটিভ অসুস্থ, নাকি আপনি নিজেই অসুস্থ? কারো কাটকাট চিকন আওয়াজে সুবেদারের ধ্যান ভাঙল। জি। সুবেদার জিজ্ঞাসা করলো। মেয়েটি ঢের বিরক্ত হলো। হাতের সিরিঞ্জে দক্ষ হাতে ওষুধ ঢুকাতে ঢুকাতে বলল, বলেছি আপনি কি প্রতিবন্ধী, নাকি আপনার কোনো আত্মীয় স্বজন? আমাকে দেখে কি প্রতিবন্ধী মনে হয় আপনার?
ডাক্তার রোগীর ফর্মাল কনভারসেশনে ইনফর্মাল কথা ঢুকতেই নৌমিতা পূর্ণ দৃষ্টি নিল লোকটির দিকে। আমার মনে হওয়া না মনে হওয়া দিয়ে আপনার কি? আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলবেন, তা না করে আপনি আমার সময় নষ্ট করছেন। তো আপনি না জেনে শুনে একজনকে প্রতিবন্ধী বলে দেবেন? সুবেদার রেগে গিয়ে বলল। নৌমিতা ঢের আশ্চর্য বিরক্ত হয়ে গেল, এই লোক তো রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে। তো আপনি প্রতিবন্ধী ওয়ার্ডে থাকলে আমি আপনাকে প্রতিবন্ধী বলবো না তো কি বলবো? আর তাছাড়া আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কারো আত্মীয় কিনা। সুবেদার আশ্চর্য হয়ে এলোমেলো দৃষ্টি ফেলল চারিদিকে। সে প্রতিবন্ধী ওয়ার্ডে? তার মানে অভদ্র মেয়েটা আবারও তার সাথে অভদ্রতা করেছে। এর আগে গজগজ করে উঠল সে। আপনাদের এখানকার সকলে ম্যানার্সলেস ডক্টর। নৌমিতা এবার তেতে উঠল। এই এই পাগলকে এখানে ঢুকতে কে দিয়েছে? হ্যাঁ, এটা তো প্রতিবন্ধী না, পাগল। এই যে মিস্টার, এটা কোনো মেন্টাল হসপিটাল না, আপনি অন্য কোথাও যান। সুবেদার রেগে বেরিয়ে গেল সেখান থেকে। শিয়াসা পাস্তা খাচ্ছিল ক্যান্টিনে বসে। তখনই তার টেবিলের সামনে কেউ রেগে মেগে আগুন হয়ে ধপ করে বসে পড়ল। নৌমিতাকে দেখে শিয়াসা ভ্রু নাচালো। কি হয়েছে, এমন রেগে আছিস কেন? আরে কোথাকার কোন পাগলাকে কে যেন প্রতিবন্ধী ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছে। ওটা তো মেন্টাল হসপিটালের যোগ্য। বলে কিনা আমরা ম্যানারলেস ডাক্তার। শিয়াসার প্লেটটা নিচের দিকে টেনে নিয়ে এক চামচ মুখে পুরে বলল নৌমিতা। শিয়া খানিক ভরকালো। এই কাহিনীর পিছনে যে তার হাত রয়েছে সেটা মুখেও আনলো না, বরং কপট রাগ দেখিয়ে বলল, অর্ডার করতে পারিস না? আমারটা কেন খাচ্ছিস? সিয়া, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কুমড়ো দিয়ে বেগুন খেতে পারে, মাংসের পরিবর্তে কাঁঠাল খেতে পারে, সেখানে তুই আর আমি এক প্লেট দিয়ে শেয়ার করে খেতে পারবো না? সেভ মানি শিয়া। শিয়াসা দীর্ঘশ্বাস ফেলে আর একটা অর্ডার করলো। কথা বানানোতে পটু তার বান্ধবী। বেলা গড়িয়ে বিকেলে মৃদু সমীরণে দোদুল্যমান গাছের পাতা। বারান্দার কোমর সমান সেফটি গ্লাসের বেড়ি বাঁধে অলস ভঙ্গিতে এক পা ঠেকিয়ে আছে দর্পণ। সুগঠিত দেহের মাংসল পেশিগুলো ট্যাঙ্ক টপের আড়ালে ফুলে ফেপে উঠছে বারংবার নিঃশ্বাসের তালে। আছর নামাজ বাদ পরনের পাঞ্জাবি খুলে মাত্র দাঁড়িয়েছে সে। ট্রাউজারের পকেটের আড়ালে থাকা হাতের মুঠোয় ডিজিটাল তাসবিহ পড়ছে। সরু দৃষ্টি অদূরে চা বাগানে ছুটতে থাকা বাচ্চাদের দিকে। লুকোচুরি খেলছে। মুখে কিছুটা লেগে আছে মুগ্ধতা। বাচ্চাগুলোর শৈশব অন্য রকম হতো যদি না তারা আশা ফাউন্ডেশনের অংশ হতো। হয়তো বিকালের এই সময়টাতে কোনো জায়গায় ফুল বিক্রি করত কর্দমাক্ত পোশাকে, হয়তো বা আস্তা করে ময়লা টোকাতো। মনে মনে ঠিক করলো সুযোগ পেলে সেও আশা ফাউন্ডেশনের সাথে যুক্ত হবে। সেও তো এমনই দিন পার করে এসেছে। রুমে গিয়ে পকেট থেকে তাসবিহটা রেখে আকর্ষণীয় একটা বক্স থেকে কিছু বের করে দুই পকেটে ভরল। লম্বা পা ফেলে কোয়ার্টারের দরজা বন্ধ করে বেরিয়ে গেল। আজ বিকালটা অবসর কাটাচ্ছে সে। তেমন একটা জরুরি কোনো কাজ নেই। পিকাবু। একসাথে সুর মিলিয়ে শব্দটুকু উচ্চারণ করেই মাথাগুলো গায়েব। 7-8 বছরের একটা বাচ্চা বিভ্রান্তের ন্যায় দৌড়াচ্ছে আর এদিক ওদিক খুঁজে চলেছে সহপাঠীদের। ফের মাথাগুলোর মধ্যে একটি মাথা জেগে আবারও বলতে গেল পিকাবু, কিন্তু মাথা তুলতেই কারোর শক্তপোক্ত দেহে মাথা ঠুকে গেল বাচ্চাটি তৎক্ষণাৎ ভীত সন্ত্রস্ত হয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ল। দর্পণ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। দর্পণকে দেখতেই বাকিরাও মাথা তুলল। প্রত্যেকে কান ধরে আছে। তন্মধ্যেই একটা বাচ্চা ভীত কণ্ঠে বলল, সরি আয়রন ম্যান, আমরা কিছু করিনি, যা করার শিয়া করেছে। ও তো একটা মিষ্টি মেয়ে, ওকে তো কেউ বকে না, আপনি তো বকছেন, তাই ওর খুব রাগ হয়েছিল, কষ্ট পেয়েছে, তাই আপনার ছোট্ট প্যান্টটা কেটে রাগ করে কমিয়েছে। আমরা কিছু করিনি, শুধু কাঠটা এনে দিয়েছিলাম। কাঠখোট্টা মুখটাতে অন্যরকম এক উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল। হাসি আটকে রাখছে, তবুও যেন মুখ চোখ ফেটে উপচে পড়ছে হাসির উজ্জ্বলতা। তারপরেও গাম্ভীর্যতা বজায় রাখল। গমগমে স্বরে বলল,
অপরাধে সাহায্যকারীরাও সমান অপরাধী হয়। তোমরা সাহায্য করেছো, তাই তোমরাও অপরাধী। প্রত্যেকে শাস্তির জন্য প্রস্তুত হও। কমন, 1 মিনিটের মাঝে প্রত্যেকে আমার সামনে সারি বেঁধে হাজির হবে। দর্পণের কমান্ডের ন্যায় কথায় বাচ্চাগুলো কচ্ছপের গতিতে এসে তার সামনে হাজির হলো। সকলকে একবার পর্যবেক্ষণ করে নিজের 2 পকেট ভর্তি জিনিসগুলো বাচ্চাদের হাতে দিল। মুহূর্তেই সকলের মুখ থেকে ভীত ভাব উবে গেল। সকলের মুখ চকচক করে উঠল অতগুলো হাত ভর্তি ক্যাডবেরি দেখে। সকলে হইচই করে উঠল। আপনি তো আয়রন ম্যান না, সফট ম্যান, লাইক কটন ক্যান্ডি। বলেই বাচ্চাগুলো আবার হইচই শুরু করে দিল। দর্পণের ওষ্ঠদয়ে প্রগাঢ় হাসি ফুটে উঠল। মস্তিষ্কে আরো একজনকে শায়েস্তা করার পরিকল্পনা করতে করতে পা বাড়ালো সে। আগামীকাল আশরাফের স্কুলে প্যারেন্টস ডে। আসফাক আহমেদ এই কথা শোনার সাথে সাথেই আশাকে লম্বা একটা শিডিউল ধরিয়ে দিয়েছে। আগামীকাল তার যত কাজ আছে তার শিডিউল আশা মন খারাপ করে নিজের ঘরে ঘাপটি মেরে বসেছিল। তার ছোট ভাই 13 বছরের। তার সকল বন্ধুদের বাবা মা এই দিনে একসাথে স্কুলে আসে। সকলে অনেক আনন্দ করে। আশরাফ কখনোই এই ধরনের মুহূর্ত অনুভব করতে পারেনি। বাবা মায়ের সাথে একসাথে স্কুলে যেতে কেমন আনন্দ সে জানে না। তাই সে এবার বোনের কাছে আবদার করে যেন বাবা আর সে দুজনে এই দিনে তার সাথে স্কুলে যায়। ভাইয়ের ইচ্ছে পূরণ করতে না পেরে আশা মুখ লুকিয়ে বসেছিল। কিভাবে ভাইকে বলবে যে বাবা এবারেও তাদের সময় দিতে পারবে না? বরাবরের মতো আশার মন খারাপ দূর করার দায়িত্ব সাইফ নিজের কাঁধে তুলে নেয় সানন্দে। মুঠো ফোনের তীব্র শব্দাঘাতে আশা সেটিকে কানে ঠেকায়। ভেসে আসে কারোর অভিযোগ মিশ্রিত কণ্ঠ। বউ, 3 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড ধরে তোমার সাথে কথা বলি না। কাজের ফাঁকে ফাঁকে তোমার ছবি দেখে দেখে নিজেকে শান্ত রেখেছি, কিন্তু এখন আর পারছি না। আমার জাদরেল শ্বশুর বোর্ড মিটিং বসিয়েছে। বিগত 1 ঘন্টা যাবৎ মাসির মতো একই কথা ঘ্যান ঘ্যান করছে। সে তো জানে না, সে যেই তথ্য কালেক্ট করে এখন বোর্ড মিটিং বসিয়ে ফাপড় দিচ্ছে, সে তথ্য আরও 2 সপ্তাহ আগ থেকে আমার পকেটে ঝুলছে। তাই তোমার বাপকে বলেছি, স্যার আমি একটু হিসু করে আসি। ও মা, সে কি বলে জানো? আমি নাকি একটা দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তা, কাজের ব্যাপারে কোনো সিরিয়াসনেস নেই। নয়তো এমন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে শুনেও আমার হিসু কিভাবে আসে? তুমি বলো, হিসু কি কারো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে সিরিয়াস কথা শুনে বদ্ধ হয়ে যাবে? আশা যেন সাইফের দম ফেলার অপেক্ষায় ছিল। দম ফেলতেই আশা হো হো করে হেসে উঠল। সাইফ মাথা চুলকাতে লাগলো। এই মুহূর্তে আশাকে খুব দেখতে ইচ্ছে করছে। হাস্য উজ্জ্বল মুখে কয়েক দফা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু পারছে কই। হিসু করার কথা বলে এসেছে, সময় ফুরালো বলে। এখন হেসো না আশা, রাত 12টায় তোমায় বারান্দায় আসবো, তখন যত ইচ্ছে তত হেসো, আমি মুগ্ধ হয়ে দেখবো। আর চু। আসফাকের ব্যগ্র কণ্ঠে সাইফ, শিয়াশা আর মিনি ধপ করে কল্পনা থেকে বেরিয়ে আসলো। তুমি রাত 12টার সময় আশার বারান্দায় যেতে? আসফাক রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলো। সাইফ বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, আরে আপনি তো ওয়াইকিং ওয়ারের কোনো সুযোগ দিতেন না আপনার মেয়ের সাথে কথা বলার। তাই তো রাত জেগে কথা বলতে হতো, প্রচুর কষ্ট হতো সারাদিন কাজ করে আবার রাত জাগতে। তাও আমি কৃপণতা করতাম না। কেন জানেন? আমার ঘুমাতো ক্লান্ত মুখ দেখলেই সে আমাকে বেশি বেশি ভালোবাসতো। তাই আমি যখনই আশার সাথে দেখা করতাম, ক্লান্ত অবসন্ন দেহে দেখা করতাম। দেখেছেন কত ভালোবাসতাম আপনার মেয়েকে। সবজি কাটতে কাটতে অকপটে স্বীকার করে নিল সাইফ। শিয়াশা মুগ্ধ চিত্তে হাসলো। হাতের স্প্যাচুলা ব্যস্ত গতিতে চালিয়ে ফ্রাই প্যানের ভিতর পানি ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল সে। চুলোর আঁচ কমিয়ে পূর্ণ দৃষ্টি দিল বাবা নানার দিকে। অনতি দূরে সিঙ্কে থালা বাসন পরিষ্কার করছে মিনি, আর মনোযোগ দিয়ে শুনছে সাইফের প্রেম কাহিনী। আসফাক সাহেব চেয়ারে বসে ভুট্টা ভাজা খাচ্ছিল। খাওয়া বন্ধ হয়ে গেল সাইফের কথায়। সে কটমট করে তাকিয়ে আছে সাইফের দিকে। কত বড় ছ্যাচরা ছেলে, কিভাবে তার মেয়ের মাথাটা খেয়েছিল। তোমার মতো দায়িত্বজ্ঞানহীন অফিসারের কাছ থেকে
এর থেকে ভালো কিছু আশা করাও ভুল। অত রাতে সেখানে কি করতে? বাড়িতে ঢুকতে কি করে? কড়া সিকিউরিটি গার্ড পেরিয়ে? প্রেম করতাম, পরেরটুকু বলতে তো দিবেন। তার আগেই তো আপনি দারোগাগিরি শুরু করে দিয়েছেন। আমি দারোগাগিরি করি? না না, জেনারেলগিরি হবে। নানু ভাই, এখন আর কথা বাড়িও না প্লিজ, মামাকে অনুভব করতে দাও। শিয়াশা বলল। আসফাক আহমেদ আর কথা বাড়ালো না। সেও এই একটা কারণেই লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে প্রতিদিন মেয়ের প্রেম কাহিনী শুনতে আসে। কর্মব্যস্ততায় কখনো মেয়েটাকে বেশি সময় দিতে পারেনি। মৃত্যুর পর এই একটা মাধ্যমই তো আছে যেখানে সে মেয়ের কার্যকলাপ শুনতে পারে। মাঝে মধ্যে ভালো লাগে শুনতে মেয়েটা তার কত চঞ্চল ছিল। কোথায় এখন তার আদরে মেয়েটা? কাজের শেষে বাসায় ফিরলে ঠান্ডার শরবত নিয়ে কেন আসে না? বুকের ভেতরটা হাহাকার করে উঠল আসফাকের। দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে গেল বহুল আকাঙ্ক্ষিত নামটি আশা। তার মেয়েটা যে এখন শুধুই তাদের কল্পনায় বাস করে। আহমেদ ভিলার সকলকে একটা নিয়ম শৃঙ্খল মেনে চলতে হয়। আশা সেই সকল নিয়মে অভ্যস্ত, তাই 12টার মধ্যেই তার ঘুম চলে আসে। চোখ খুলে রাখা দায়। বারান্দায় চিন্তিত লোচনে ঝিমুচ্ছিল আশা। তবে অচিরেই তা ঘুমে পরিণত হলো। মুখের উপর আছড়ে পড়া শীতল ফোঁক উড়িয়ে দিল কপালের অবিন্যস্ত চুলগুলো। আদুরে নমনীয় মসৃণ ত্বক কুঁচকে গেল বিরক্তিতে। ক্ষণকালের ব্যবধানে ভাঁজগুলো আবার বিলীন হয়ে গেল। সাইব নিঃশব্দ হাসলো। এক পা গুটিয়ে আর এক পা ছড়িয়ে আশার সামনে বসে রইল অনিমেষ তাকিয়ে। ক্ষীণ স্পর্শে নাক গাল ঠোঁট বারংবার ছুঁয়ে যাচ্ছে কারো অমসৃণ রুক্ষ ত্বক। মস্তিষ্ক সচল হতেই আশা তরাত চোখ খুলল। হৃদযন্ত্রের ওঠানামা অস্বাভাবিক। মুখের সামনে কাউকে ঝুঁকে থাকতে দেখে আশা হড়বড়িয়ে উঠল। হঠাৎ ঘুম ভাঙায় আশা এমন করছে। সাইব সাথে সাথে বুকে চেপে ধরলো মৃদু আচম্বিত দেহটাকে। আশা থমকালো। আচম্বিত স্বস্তির নিঃশ্বাস ফেলে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরলো সুবিশাল দেহটি। যতটুকু সেটে যাওয়া যায় গেল। সাইফের মুখপানে তখন আফসোসেরা ভর করছে। মেয়েটা যে বড্ড আদুরে। তাকে সবসময় বুকে রাখতে পারলে তার বুকটা শান্তি পেত। নিজেকে ধাতস্থ করে আসা অস্ফুট স্বরে শুধালো, সাইফ, বিয়ে করবে আশা? আশা নিরুত্তর পড়ে রইল। এই মুহূর্তে এমন প্রশ্নকে তার অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কিভাবে এসেছেন? শালাবাবু পেছনের গেট খুলে দিয়েছে। আশা তড়িৎ গতিতে ছিটকে সরে গেল সাইফের থেকে। ভীত শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় রাফি? আর রাফি রাফি কেন আপনাকে গেট খুলে দিবে? ও কি সব জানতে পেরে গিয়েছে? 3D ভিডিও গেমস, ব্রোকিং, ম্যাথ ক্লাস, ব্যাগ দিয়ে সাইকেল রাইড, স্কুলের ব্যাগ, বেরজার কোবরা বলে খ্যাপাতো, এখন আর খ্যাপায় না। বিকাল 4টা-5টায় পার্কে ঘোরাঘুরি, আনলিমিটেড আইসক্রিম, চিপস, চকলেট, পিৎজা, বার্গার ও হ্যাঁ চিকেন শর্মা হিজ ফেভারিট ফুড অ্যান্ড আম হিজ বেস্ট ফ্রেন্ড। আর কিছু? সাইব মুচকি হেসে বলল। আশা হাবাগোবা দৃষ্টিতে দেখছে সাইবকে। 2 মিনিট যেতেই তেতে উঠে সাইফের কলার চেপে ধরলো। ওইটুকুন ছেলেটাকে আপনি বিগড়ে দিচ্ছেন। ম্যাথ ক্লাস বোরিং কি করে হয়? আপনার থেকে এতটা উচ্ছৃঙ্খল আচরণ আশা করিনি মেজর। সাইফের ভ্রুকুটি এক হয়ে গেল। হাত টেনে মেয়েটিকে কাছে নিয়ে আসলো। আশা রাগে গজগজ করতে করতে সাইফ কোমরের বেড়িবাঁধ শক্ত করে বলল, সাইফ ঠিক ছিল, ওটাই ডাকো। আর বিগড়ে আমি দিচ্ছি না, বিগড়ে দিচ্ছ তোমরা। অতটুকুন ছেলেটা ভোর 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত স্কুলে থাকে, বিকাল 3টা থেকে 6টার কোচিং, আবার রাতে ঘরে বসে তুমি ঘাট ধরে বই পড়াও। ছেলেটা যে মুক্ত চিত্রে একটু শ্বাস নেবে তার সময়টুকুও তোমরা দাও না। পড়া গেলেই হয় না, সেগুলো আনন্দের সহিত মস্তিষ্কে গ্রহণ করাও জরুরি। মস্তিষ্কেও একটা বিরতি প্রয়োজন। বাচ্চাদের খেলাধুলা, ঘোরাঘুরি, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাঝেও অনেক কিছু শেখা যায়। পৃথিবীগত বিদায় আসল নয়, মানবিক মূল্যবোধ, মুক্ত বুদ্ধি অধিকারী হওয়াটাও প্রয়োজন।
এতটুকু বলে সাইফ থামলো। কপালে ভাঁজ করে আশা চুপ করে শুনছে সাইফের কথা। ও তো কখনো কিছু বলে না যে ওর আর পড়তে ইচ্ছে করে না, খেলতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে। তোমার জাদ্রেল বাপ শুনলো তো? আশা আবারও সাইফের কলার চেপে ধরলো, রুড়ো কণ্ঠে বলল, কতবার বলেছি পাপাকে জাদ্রেল বলবেন না। বিয়ে করো, তাহলে আর বলবো না। কি বিয়ে বিয়ে শুরু করেছেন? পাপার কাছে আগে বিবাহের প্রস্তাব রাখেন, দেখুন সে কি বলে, তারপর বিয়ের কথা বলবেন। তোমার বাপকে বললে তোমার বাপ জাদ্রেল থেকে হিন্দি মুভির ভিলেনের চরিত্রে অভিনয় শুরু করে দেবে। সাইফ ভোতা মুখে আশার দিকে দৃষ্টিপাত করে বলল। তিমিরে ডুবে আছে চারিপাশ, কিছু দেখা যাচ্ছে না। বারান্দায় থাকা ফেরি লাইটের আলোতে মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। মলিন মুখে বসে আছে। কি হয়েছে? আমি আবার কি করলাম? রাগ করে আছো কেন? রাগ করিনি, মন খারাপ। কি হয়েছে ওই বেয়াদব বোনটার? আমার মন বিয়াদব? বেয়াদব না হলে আমার মতো বেয়াদব লোকটাকে ভালোবাসতে পারে? আশার খারাপ লাগলো। আরেকটু কোল ঘেঁষে বসলো সাইফের। কাটা কাটা চুলগুলো হাত গলিয়ে বলল, কে বলছে আপনি বিয়াদব? তোমার বাপ। পাপা কাজ নিয়ে অনেক সিরিয়াস, তার কথায় রাগ করবেন না। আপনি একজন সুপুরুষ, আমার স্বপ্ন পুরুষ, একজন ভালো ছেলে, একজন ভালো মানুষ, একজন দায়িত্ববান কর্মকর্তা। আর 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 কি? আমি ফুলে ফেপে আকাশে উড়ে যাচ্ছি আশা? পরেরটুকু তাড়াতাড়ি বলো, নয়তো খেজুর গাছে আটকে যাব। সাইফ তারা দেখিয়ে বলল। আশা হেসে উঠল, আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আর ভবিষ্যতের গুড হাজব্যান্ড অ্যান্ড গুড পাপা। বলেই আশা লাজুক হাসলো। সাইফের বিমূঢ় হয়ে গেল আশার কথায়। বাবা আশা, তুমি আমার থেকেও এক ধাপ এগিয়ে। আমি তো বিয়ে পর্যন্ত ছিলাম, তুমি তো বাচ্চা পর্যন্ত চলে গেছো। এর জন্যই তো বলি আমার আশা বেস্ট। আচ্ছা শোনো, এখন বলো তোমার বোন কেন খারাপ? আশা খুলে বলল সব। সাইফের কাছে এই সমস্যার সমাধানও রয়েছে। সে জানালো কালকে সকালে সব ব্যবস্থা করে যাবে। গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে আছে মানব জীবন, তবুও কোনো কিছু যেন থেমে নেই। পৃথিবী বিধ্বংসীর ন্যায় ছুটছে বিবর্তনের দিকে। তাকে আরো মসৃণ হতে হবে, আরো আধুনিক হতে হবে, মানুষের জন্য নিজেকে আরো সহজ করে তুলতে হবে। পৃথিবীর এই দুরন্ত গতি অব্যাহত রাখতে পৃথিবীতে অবস্থানরত মানুষগুলো কাঙালের ন্যায় ছুটছে। ঝরতে থাকা ঘাম, দুর্গন্ধ, শারীরিক অবসন্নতা নিয়েই সকলে ছুটছে। সুগঠিত বলিষ্ঠ দেহটি সিভিল পোশাকে আবৃত মোটা খানিক পোশাক নয়। তারপরেও সাইফের শ্যামলাটে মুখশ্রী লাল হয়ে উঠেছে, যদিও এতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। কষ্ট আঘাত সহ্য করা এই পেশার প্রথম শর্ত। তাই অতিষ্ঠকর গরম ও সাইফের নির্লিপ্ততায় বিরক্ত বোধ করলো বোধহয়। বর্তমানে সে রিকশায় রয়েছে, পায়ে চালিত রিকশা। রিকশা চালকের সাদা পাতলা ফিনফিনে গেঞ্জি ভিজে, তা থেকেও পানি টপটপিয়ে পড়ছে। সাইফ সেদিকেই তাকিয়ে আছে। দুমুঠো ভাতের জোগানে শরীরের কষ্টকে অগ্রাহ্য করে ছুটছে। অনেক সময় ন্যায্য পারিশ্রমিক পায়ও না। এত কিছুর পরেও একটা সুন্দর জীবনযাপন তাদের জন্য স্বপ্ন মাত্র। দৃষ্টি ঘুরালো সাইফ। তার কাছে করার মতো খুব বেশি কিচ্ছু নেই। কারো একার প্রচেষ্টায় পুরো জাতির উন্নয়ন অসম্ভব। রিকশা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতেই সাইফ ভাড়া মিটিয়ে নামলো। রিকশাওয়ালা তখনও হাঁ করে তাকিয়ে আছে সাইফের দিকে। 60 টাকা রিকশা ভাড়া লোকটা 1000 টাকার নোট কেন দিয়েছে? ভাইজান, ভাড়া তো 60 টাকা, আমনে 1000 টাকার নোট দিলে কেমন হইব? এত ভাঙতি আমাগো কাছে থাকে নাকি? সকাল থেকে মাত্র 150 টাকা কামাই করছি। আমার কাছেও তো নেই ভাই, আপনি বরং রেখে দিন, ওটা আপনার টিপস। কি যে কন ভাইজান, রিস্কাওয়ালার আবার কিসের টিপস? এই যে আপনি আবার সুস্থ সরল আমার গন্তব্যে পৌঁছে দিয়েছেন, জানেন, হেফাজত করেছেন, তাই আসছি। হ্যাঁ, বলেই সাইফ হাঁটা ধরলো। রিকশাওয়ালাও মাথা নেড়ে মুচকে হাসতে হাসতে আবার ছুটতে লাগলো। তীব্র গরমে শারীরিক কষ্টরা ফিকে পড়লো রিকশাওয়ালার মুচকি হাসির কাছে। পার্পেল কালারের শাড়ি, বাঁ হাতে সিলভারের ঘড়ি, ডান হাতে সাদা ফুলের মালা বাঁধা। অযত্নে করা হাত খোপায়
সেটে আছে গাজরা, ঠোঁট দুটোতে হালকা বেরি লিপ বাম, সাজগোজ বলতে এতটুকুই। এক হাতে ছাতা আর এক হাতে ভাইয়ের হাত শক্ত করে ধরে আছে আশা। সাইফকে আসতে দেখেই মুচকি হেসে পার্স থেকে টিস্যু আর পানি এগিয়ে দিল সে। পকেট রুমাল থাকলেও সাইফ আশার যত্নটুকু লুফে নিল। পকেট থেকে একটা ক্যাডবেরি বের করে আশরাফের হাতে ধরিয়ে দিয়ে বলল, চলো শালাবাবু, আজ থেকে আমরাই তোমার অভিভাবক। আসফাক প্রফুল্ল হাসলো। দুহাতে আশা আর সাইফের হাত ধরে এগিয়ে গেল স্কুলের ভিতরে। বন্ধু মহলের সকলকে ডেকে ডেকে বলেছে এটা তার দুলা ভাই আর এটা তার বোন। সাইফ আশাও পুরোটা সময় দায়িত্ববান অভিভাবকের ন্যায় অনুষ্ঠানে আনন্দ করেছে। আশরাফ খান যখন স্পিচ দিচ্ছিল তখন তাকে সাপোর্ট করেছে। পুরোটা সময় আশা সাইফের দিকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি তাদের ভাই বোনের অসম্পূর্ণ দিনটাকে পরিপূর্ণ আনন্দময় করে দেওয়ার জন্য। অতঃপর পার্ক, রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করেছে। আশরাফের আনন্দের শেষ ছিল না, কেননা সাইফ তার সকল বন্ধুদের উপহার কিনে দিয়েছে। আই এম প্রাউড অফ মাই বাবা। এদিকে আসফাক রাগে গজগজ করতে করতে কাউকে ফোন লাগালো। সাইফ সরু চোখে তাকালো শ্বশুরের দিকে। এই লোক এখন আবার কি করবে? ফোন কানে ধরতেই দর আওয়াজে কাউকে বলল, তুই যেদিন দেশের মাটিতে পা রাখবি সেদিন আমি তোকে নিজের হাতে গুলি করব, মনে রাখিস। বলেই সে ফোন কেটে গটগট করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বুঝতে বাকি রইল না আশরাফকে হুমকি দিয়েছে আসফাক আহমেদ। তৎক্ষণাৎ সাইফ আর শিয়ারার ফোনে জয়েন কল বেজে উঠল। মুখের সামনে ফোন ধরতেই আশরাফের তিরিক্ষি কণ্ঠ ভেসে আসলো, বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে তোমার দুলাভাই? যে বয়সে মেয়ের প্রেম কাহিনী নিয়ে গল্প করবে সেই বয়সে তুমি নিজের ভোতা প্রেম কাহিনী নিয়ে গল্প করছো। সাইফ তেতে উঠল, এই ভোতা প্রেম কাহিনী বলবে না রাফি? ভোতা বলবো না তো কি বলবো? মানুষ বাড়ি থেকে পালানোর সময় টাকা করি কাপড় চোপড় নিয়ে পালায়, আর তুমি ব্যাগে করে মশারি নিয়ে পালিয়েছো। একটা সেন্ডো গেঞ্জি পর্যন্ত নেওনি। সিয়া তোর বাপ, কিছু বল। এখানে বসে আমার দেশে আসা বন্ধ কেন করছে? আশরাফ খেকিয়ে উঠে বলল। অন্যদিকে শিয়াশা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বাবা মশারি নিয়ে পালিয়েছিল। সাইফ মাথা চুলকে মিনমিন করে বলল, ওটা তো তোমার বাপের ভয় আর উত্তেজনায় ভুল করে ফেলেছিলাম। এই, তোমার সেনাবাহিনীতে চাকরি কে দিয়েছিল? হ্যাঁ, ভিতর ডিম। বলেই আশরাফ ফোন কেটে দিল। সাইফ ভোতা মুখে রান্না করা খাবারগুলো টেবিলে সাজাতে লাগলো। ওদিকে শিয়াশা আর মিনি তাকে দেখতেই কয়েক দফা গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতে। শুক্রবার দিন। এই দিন সকলের জন্য অবসরের হলেও শিয়াশার জন্য অবসরের নয়, কেননা আশা ফাউন্ডেশনে প্রতি শুক্রবার বিশাল ভোজ হয়। এই দিন বাচ্চাদের আনন্দের দিন। পুরো সপ্তাহ একটা স্বাভাবিক নিয়মানুসারে খাবার খেলেও শুক্রবার সকল বাচ্চাদের জন্য শাহী খাবারের আয়োজন করা হয়। আশা ফাউন্ডেশনের ভেতরে নিজস্ব আইসক্রিম পার্লার রয়েছে। এটা শুধু শুক্রবার দিনটাতেই খোলা থাকে ভোর থেকে রাত পর্যন্ত। যে যত ইচ্ছে তত খায়। সাইফ আসফাক সেখানের ব্যবস্থাপনা পরিদর্শন করছে। বাবা নানার ঘরে তাদের জন্য সাদা পাঞ্জাবি, টুপি, আতর সাজিয়ে রেখে শিয়াশা চটজলদি গোসল করে নিল। চুল শুকিয়ে একটা সাদা কুর্তি পরে নিল। পুরুষেরা জুমার নামাজ আদায় করে আসলেই সে যাবে। এই দিনে তারা সকলে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করে। এমনকি সেনানিবাসের অনেক সৈন্য কর্মকর্তারাও আনন্দের সহিত এই দিনে সাইফ আসফাকের সাথে যুক্ত হয়। সকলে আড্ডা দেয়, একসাথে খাওয়া দাওয়া করে। তাদের সাপ্তাহিক ছুটিটাও জমজমাট হয়ে ওঠে। সাদা পাঞ্জাবির মেলা বসেছে আশা ফাউন্ডেশনের প্রাঙ্গণে। বাচ্চারা ছোটাছুটি করছে। শিয়াশা আর মিনি যেতেই বাচ্চাদের হই হুল্লোড় আরো বেড়ে গেল। শিয়া মানুষটা তাদের কাছে অনেক ইন্টারেস্টিং। তাদের সাথে সময় কাটায়, খেলতে নিয়ে যায়। শিয়াশার বিভিন্ন অ্যাডভেঞ্চারের সঙ্গী হয় তারা, তেমনি শিয়াশার অপকর্মের সঙ্গীও হয় তারা। নামাজ শেষে সকলে কর্মচারীরা বাচ্চাদের খেতে দিল। শিয়াশাও তাদের পাশাপাশি আসন পেতে বসে গেল প্লেট হাতে। খাবারের অপেক্ষা করার সময় বাচ্চাদের দেখা দেখি প্লেট নিয়ে ঢোল বাজাতে ভুলল না। শিয়াশা যখন মগ্ন বাচ্চাদের শৈশবে তাল মেলাতে, তখনই তার পাশে কেউ বসলো।
নিজের পাশে কারোর উপস্থিতিতে শিয়াশা বেখেয়ালি হাসি মুখে ঘাড় কাত করে সেদিকে একবার তাকিয়ে আবার ঘাড় ঘুরিয়ে নিল, কিন্তু মস্তিষ্ক তার থমকে গেল হাতা গুটিয়ে সাদা পাঞ্জাবি পরা শক্তপোক্ত দেহাবয়বে। নিশ্চিত হওয়ার জন্যে ফের তাকালো। শানিত দৃষ্টি তখন তার দিকেই নিবদ্ধ। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই শিয়াশা তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে নিল। পাশের বাচ্চাটাকে বলল। বাচ্চাগুলো অসহায় দৃষ্টিতে তাকালো শিয়াশার দিকে। শিয়াশার নেত্র পল্লব বড় বড় হয়ে গেল। বুঝতে বাকি রইল না তারা সব বলে দিয়েছে। শিয়াশা কড়া কণ্ঠে বলল, তোমাদের আমি শুধু শুধু মিস সাফরের বংশধর বলি না। আর চোখে দর্পণের দিকে তাকালে তার ভ্রু কুঁচকে যায় লোকটার ঠোঁটে অমন কুরুচিপূর্ণ হাসি কেন। তার সকল ভাবনা চিন্তার অবসান ঘটল দর্পণ তার মুখের সামনে নিজের ফোন ধরায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সে নাচতে নাচতে আন্ডারওয়্যার কাটাকুটি করছে। সে খিচে বসে রইল নিজের জায়গায়। নিজেকে নিয়ে প্রচুর হতাশ বোধ করলো। সে কিভাবে ভুলে গেল সেনানিবাসের চতুর্দিকে সিসি ক্যামেরার সমাহার। আগামীকাল বিকেল 4টা থেকে 5টা আমি কোয়ার্টারে থাকবো। সেম ব্র্যান্ড, সেম কালার, সেম সাইজ। সময় মতো না পৌঁছালে এই ভিডিও ফুটেজ সময় মতো আশফাক আহমেদ এবং সাইফ চৌধুরীর কাছে চলে যাবে। শিয়াশা কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো দর্পণের দিকে। কালার ব্র্যান্ড মনে আছে, কিন্তু সাইজ সেটাও ব্যাপার না। সে কিনবে এগুলো? দাঁত খিচে বলল, আমি একটা মেয়ে মানুষ হয়ে ওগুলো কিনবো? আর সাইজ ওটা তো দেখিনি। এতটুকু বলে দর্পণ খানিক সেটে আসলো শিয়াশার দিকে। কানে কানে কিছু বলতেই শিয়াশা চোখ মুখ খিচে বসে রইল সেখানে। এতক্ষণের সকল উৎফুল্লতা গায়েব হয়ে গিয়েছে। চেহারায় উজ্জ্বলতা তো দর্পণরা মুখ দর্শনেই উবে গিয়েছিল। বিভাবরী কাটিয়ে প্রভাতের কিরণ ফুটেছে কেবল। বাতাবরণে তখনও সূর্য পুরোপুরি তার আধিপত্য বিস্তার করেনি। প্রভাতের নিস্তব্ধতার সাথে সমীরণে মিষ্টি সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। সদ্য ঘুম থেকে ওঠা পাখির অলস কিচির মিচির আওয়াজ কর্ণকুহর ভেদ করে যাচ্ছে। ওষ্ঠপুটে খানিকটা বেঁকে গেল প্রকৃতির মিষ্টতায়। ঘন পাপড়িতে আড়ষ্ট হয়ে থাকা আখিদয় আড়ষ্টতা ভাঙতে চাইল না, ব্যক্তিটি ভাঙল না। প্রভাতের এমন মন মাতানো নিস্তব্ধতাই ব্যক্তিটির বিবেকে বাঁধল নিস্তব্ধতা ভাঙতে। অভিজ্ঞতার সহিত পায়ের গতি নমনীয় করল। জুতোই এখন আর শব্দ হচ্ছে না। গাঢ় সবুজে ঘেরা চা বাগানের পাশ থেকে বয়ে চলা রানওয়েতে কড়া পোড়া আটোসাটো মাংসল পেশিতে গড়া দেহটি বদ্ধ নেত্র পল্লবে দৌড়চ্ছে। জীবনে কখনো এমন অদ্ভুতভাবে প্রকৃতিকে অনুভব করেনি দর্পণ। গতকাল এমনি এক কাকডাকা ভোরে একদল ঘন পরিচিত মুখের অধিকারীদের সে দেখেছে। চা বাগান পার হয়ে ঠিক ওই উঁচু সবুজ টিলার উপর সফেদ পোশাকে আবৃত ছিল প্রত্যেকে। আধ ভেজা ঘাসের উপর চোখ বন্ধ করে শুয়েছিল প্রত্যেকে। মুখে ছিল তাদের প্রগাঢ় হাসি। তন্মধ্যে 7-8 বছরের বাচ্চাদের সংখ্যা ছিল 7 জন, আর একজন তাদের নেত্রী। প্রত্যেকেই প্রকৃতির সাথে সন্ধি করতে ব্যস্ত ছিল। ফজর নামাজ বাদ কোয়ার্টারে ফিরে বারান্দায় দাঁড়িয়েছিল সে। খুব আগ্রহ জাগে কি করে প্রতিদিন তারা, ওইটুকুন ছোট ছোট বাচ্চারাই বা কি বোঝে প্রকৃতির বা বোঝার চেষ্টা করে। ওয়েল ট্রেন্ড বলে তখন নিজেকে সান্ত্বনা দিলেও আজ আর পারেনি। তাদের আসার আগেই সে বেরিয়েছে একটু উপলব্ধির প্রচেষ্টায় কি করে তারা। খুব একটা না বুঝলেও এতটুকু বুঝেছে প্রকৃতি এই সময়টাতে ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে হাজির হয়, আর এই গোপন তথ্য ওই ক্ষণ পরিচিতদের কাছে রয়েছে। তাই তারা কখনোই এই সুন্দর মুহূর্ত অবহেলা করে না। বাড়িতে 5:44 নির্দেশ করছে, তবে তারা এখনো আসছে না কেন? বদ্ধ নেত্র অযথাই খুলল সে। সরু চোখে উঁচু টিলার উপর একবার দেখে নিল, আসেনি। কাউকে খুঁজছো ইয়াংম্যান? চকিতে ঘাড় ঘোরালো দর্পণ। সাইফকে দেখতেই তৎক্ষণাৎ গতি স্লোথ করলো। পেশাগত অভ্যেস দ্বারা সেলুট দিয়ে সম্মান প্রদর্শন করলো। সাইফ নিজের গতি বহাল রেখেই হাসি মুখে তা গ্রহণ করলো। দর্পণকেও ইশারা করলো নিজের গতি বহাল রাখার জন্য। নমস্কার, চারপাশটা অবলোকন করছিলাম। ভোরের প্রকৃতিটা সুন্দর। সাইফের গতির সাথে তাল মিলিয়ে এক পা পিছে দৌড়তে দৌড়তে বলল দর্পণ। হ্যাঁ, ঠিক বলেছো। তাই তো মানুষ এই সময়টাতে ঘুমিয়ে থাকে,
প্রকৃতির এত সুন্দর রূপটা সকলের জন্য উন্মুক্ত হলেও সকলের জন্য উপভোগ নয়। দর্পণ মাথা ঝাঁকায়। তিনি সবার কাছে প্রকৃতির এই সুন্দর সময়টা উপভোগ করার জন্য থাকে না। তারা ঘুমের কাছে পরাজিত। মনে কৌতূহল জেগে বসে আছে, বাচ্চারা আজ কেন আসেনি। কৌতূহল দমিয়ে রাখার লোক সে নয়, তাই সোজা সাপটা প্রশ্ন করে বসলো। আশা ফাউন্ডেশনের বাচ্চারা প্রতিদিন এই সময় এখানে আসে। আমি এসেছি থেকে সেটাই দেখছি, তবে আজ তাদের দেখা যাচ্ছে না কেন? সাইফ মৃদু হেসে মাথা ঝাঁকায়, বলে, তাদের নেত্রী আজ ক্লান্ত। গতকাল রাত করে বাড়ি ফিরে রাত জেগে পড়াশোনা করেছে, তাই আজ আর ঘুম থেকে উঠতে পারেনি। আগামী সপ্তাহে সে সরকারি লাইসেন্স পাচ্ছে, একজন চিকিৎসক হিসেবে নিজের চেম্বার পাবে, তাই ব্যস্ত সময় কাটাচ্ছে। আর নেত্রী ছাড়া তার ছানাপোনারাও এক পাও কোথাও বাড়াবে না। মুখশ্রী থেকে কৌতূহলের ছাপ সরে গেল। ছোট্ট করে বলল, ও, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি স্যার? অবশ্যই ইয়াংম্যান, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, তুমি বলতে থাকো। জগিং করার সময় একজন বাকপটু পার্টনার থাকলে সময়টা জমে ওঠে। আশা ফাউন্ডেশনের বাচ্চাদের আরও ভালো ভবিষ্যৎ গড়তে বাইরে থেকে কেউ সহযোগিতা করতে চাইলে করতে পারবে। আশা ফাউন্ডেশন কোন চ্যারিটি ফাউন্ডেশন নয়, এটি আমার পরিবারের একটা অংশ। এটি আমার একটা অংশ, যেমনটা শিয়া আমার একটা অংশ। তার সকল ভালো মন্দ দেখার দায়িত্ব যেমন আমার একার, তেমনি আশা ফাউন্ডেশনের বাচ্চাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার একার। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। ইয়েস স্যার। ডোন্ট কল মি স্যার, আই ডোন্ট ডিজার্ভ ইট এনিমোর। গুরু আজন্ম গুরুই থাকে, কেননা তার দেয়া শিক্ষা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আবার সঙ্গ দেবে। তেমনি আপনার প্রতি আমার সম্মানও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বহাল থাকবে। ইট ডাজন্ট ম্যাটার হোয়াটস ইউর পজিশন নাও। সাইফের বুকের ভিতরটা নাড়িয়ে দিল কিছু শব্দ। এখনো চোখ বুজলো, মনে পড়ে শত্রুর কবল থেকে রক্ষা পেতে বাংকারে কাটানো দিনগুলো। শূন্য পজিশন থেকে কিভাবে দিনকে দিন সাহসিকতার সাথে নিজেকে মেজর পদে দাঁড় করিয়েছিল। হঠাৎই একটা ঝড় এসে সেই সাহসী সোলজারটাকে একদম ভীতু করে দিল। কখনো কখনো মনে হয় সে কেন এলো এই পেশায়, তবে আল্লাহর পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে এই ক্ষমতা কার আছে। এটা সত্যি, সে যদি এই পেশায় না আসতো তবে আশার সাথে তার কখনোই দেখা হতো না। এবং এটা সত্যি যে সে শুধু এই পেশায় জড়িত না থাকতো, তবে কখনোই আশাকে হারাতে হতো না। পায়ের গতি কমে গিয়েছে, দেহ তার নিজস্ব তেজ হারিয়ে ফেলে আশা নামটি শুনলে মলিনতায় ছেয়ে যাওয়া মুখটির দিকে তাকালো, গমগমে স্বরে বলল, এভরিথিং ইজ অল রাইট স্যার। সাইফের ধ্যান ভাঙল দর্পণের প্রশ্নে। ঘন ঘন মাথা নেড়ে বলল, ইয়াহ ইয়াং ম্যান, আই অ্যাম অল রাইট। ইউর ওয়ার্ডস মেল্টেড মাই হার্ট। তোমার নিষ্ঠা, গুরু ভক্তি আমার পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। দেন কাম ব্যাক। আর কতদিন নিজের থেকে পালিয়ে বেড়াবেন? কিছুটা থমকালো সাইফ, পর মুহূর্তেই নিজেকে বয়সের শেষ পর্যায়ে রয়েছি, এখন আর এই দেহে ওসব সহ্য হবে না। বাকি জীবনটুকু এভাবে কাটিয়ে দিতে চাই, আর কিছু হারাতে চাই না। যেটুকু আছে এতটুকু আমার দেহে প্রাণ সঞ্চার করে। প্রসঙ্গ বদলালো সে, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, চলো ইয়াংম্যান, প্রতিদিন তো সেনানিবাসেই জগিং করো, আজ না হয় এই বুড়োর সঙ্গে একটু বাইরেও দৌড়াবে। এখান থেকে বেরিয়ে বাঁ পাশের গলির মোড়ে একটা দোকানে দারুণ চিকেন বান তৈরি করে। সকাল 8টার মধ্যে তার স্টক শেষ হয়ে যায়। এতটা সুস্বাদু শিয়ার দিন শুরু হয় সেই চিকেন বান দিয়েই, অথচ আমার মুখেও তুলতে দেয় না। ঘি থাকে বলে তাই জগিংয়ের অজুহাতে এতদিন লুকিয়ে খেয়ে আসি, নয়তো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিবে সিয়া। আজ তোমাকে আমার পক্ষ থেকে একটা ট্রিট দেব। চলো চলো, এত ডায়েট থাকলে জীবনের মানে ভুলে যাবে।
দর্পণকে নিজের মতামত রাখতে না দিয়ে সাইফ তারা দেখিয়ে বলল। দর্পণ ও মৃদু হেসে তাকে সায় দিল। মৃদু আলাপের মাঝেই দুজনের দৌড়তে দৌড়তে সেনানিবাসের গেট পার করলো। বলাই বাহুল্য, দর্পণের থেকে সেদিন অল্প বাজানোর হেনস্থা করে শিয়াশা আর কখনো ইনছাড়া গেঞ্জি কিংবা শার্ট পরেনি। আশির সামনে দাঁড়িয়ে নিজেকে আরো একবার ঘুরে ঘুরে দেখে নিল শিয়া। ট্রাউজারের আড়ালে ইন করা গেঞ্জিটা আর একটু টেনে টুনে ঠিক করলো। পিঠের 1/3 ছেয়ে থাকা চুলগুলোই কানের দুপাশ থেকে 2 গুচ্ছা চুল নিয়ে পেছনে ক্লিপ দিয়ে আটকে দিল। ফের আরো একবার নিজেকে পুরো দেখে নিল। না, এবার আর কোনো দিক থেকে হেনস্থা করার সুযোগ পাবে না। ওই উটকো মেজর তন্মধ্যেই বাচ্চারা হাঁক ছাড়লো। শিয়াশা বারান্দা থেকে একবার উকি দিয়ে ব্যস্ত গতিতে বিছানায় পড়ে থাকা ল্যাপটপকে তুলে নিল। বিকাল 4:05। এখন সে গরিব উটকো মেজরের ছোট প্যান্ট দিতে যাচ্ছে। লোকটার অভাব না থাকলে একটা আন্ডারওয়্যারের জন্য এমন করে? তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করেছে। নৌমি তাকে নিয়ে আজ সকালে এটিকে কিনেছে। মুখে কালো মাস্ক আর চোখে কালো সানগ্লাস লাগিয়ে কিনেছিল। তাই তো তার মান সম্মান এই যাত্রায় বেঁচে গিয়েছে। তওবা করলো এরপর থেকে ওই উটকো মেজরের ঘাড় ঘেঁষবে না, না প্রতিশোধ নিতে আর না হেনস্থা হতে। এটাই শেষ। বুক ভরে শ্বাস নিয়ে এসে বের হলো ঘর থেকে। জানাফা ডাক দেন, এত নাটক কইরেন না। সেই দিনকা তো খুব সাহসী হইয়া নাচতে নাচতে গিয়েছিলেন মেজরের মান সম্মান নিয়ে টানাটানি করতে। এখন আপনার মান সম্মানই সেরা সরো প্যান্টের লাহান ঝুলতাছে। মিনি বিরক্ত হয়ে বলল। 10 মিনিট যাবত উকি ঝুঁকি মারছে, তবুও ঢুকছে না। শিয়াশা করুণ চোখে বাচ্চাদের দিকে তাকালো। শিয়ার মনোকামনা বুঝতে পারা বাচ্চারা তৎক্ষণাৎই তীব্র বিরোধিতা হয়ে মাথা নাড়ল। নো সিয়া, ভুল তুমি করেছো, ক্ষমাও তুমি চাইবে, এটাই নিয়ম। যাও ভিতরে গিয়ে ওটা দিয়ে আসো, আমরা তোমার পিছনে আছি, ভয় নেই। সুপারম্যান অনেক ভালো, তোমাকেও চকলেট দিবে। শিয়াশা মুখ বাঁকালো। 2টো চকলেট দিয়েছে, তাতেই সুপারম্যান হয়ে গিয়েছে। দেখা যাবে পরের দিন খেলনা দিলে বলবে শিয়াকে। আমরা কোনো শিয়াকেই চিনি না। সকলের উপর প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে যাওয়ার সেই এগিয়ে যায়। কলিং বেল বাজালো। 2 মিনিট হয়ে গিয়েছে, দরজা খোলেনি। কম্পিত হাতে আবারও দিল। সাথে সাথেই খুলে গেল দরজা। ভাঁজযুক্ত কপালে দরজা খুললেও দরজার সামনে দাঁড়িয়ে থাকা বেরং মুখটি দেখে ভাঁজগুলো বিলীন হয়ে গেল। এক হাতে দরজার নব আঁকড়ে দাঁড়িয়ে আছে দর্পণ। শিয়াশা কপাল কুঁচকে একবার দর্পণের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। অর্ধনগ্ন পেটানো দেহের কোমরে শুধুমাত্র একটা সাদা তোয়ালে পেঁচিয়ে রাখা, এতটুকু ব্যতীত আর কোনো বস্ত্র নেই। সাজারু কাটার ন্যায় চুলগুলোতে পানি ঝরছে, যদিও এতে শিয়াশার কোনোরূপ ভাবান্তর দেখা গেল না। এমন দৃশ্য সে প্রতিদিন দেখে। পাপা নানু ভাই প্রায়ই এমন তোয়ালে পরে ঘুরে বাসায়। সে কোনোরূপ কথা না বলে হাতে থাকা প্যাকেটটা এগিয়ে দিল। নব ছেড়ে দর্পণ কিছুটা এগিয়ে আসলো। প্যাকেটটা উল্টে পাল্টে দেখে গম্ভীর গলায় বলল, ব্র্যান্ড, কালার, সাইজ সব ঠিক আছে তো? শিয়াশা হ্যাঁ বোধক মাথা নাড়ল। এরপর থেকে মাথা সাথে নিয়ে কাজ করবেন। ওটাকে সবসময় সাথে রাখার জন্য সৃষ্টিকর্তা দিয়েছে, বাড়িতে ফেলে রাখার জন্য নয়। শিয়াশার চোখ দুটো সরু হয়ে গেল। আবারও তাকে খোঁচা মেরে কথা বলেছে। চোয়াল শক্ত করে দর্পণের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে পেছন দিকে পা বাড়ালো। পেছন থেকে আবারও ভেসে আসা গমগমে আওয়াজে সে ফের কিছু ফিরে তাকালো। ভাতের মার ঝাড়তে পারেন? ভ্রু কপাল কুঁচকে একাকার হয়ে আছে। চেপে রাখা ঠোঁট চোয়াল দেখলেই বোঝা যায় রেগে আছে। মেয়েটির পুরো ভাবভঙ্গি বুঝতে পেরেও একদম নির্বিকার ভাবে সেটিকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রশ্ন করলো দর্পণ। দর্পণের এমন স্বাভাবিক ভাবভঙ্গি দেখে শিয়ার গা জ্বলে গেল। গম্ভীর কণ্ঠে বলল, যিনি আবার বলুন। ভাতের মার ঝাড়তে পারেন? পারলে কি হবে? হাতে যদি সময় থাকে তবে আমার ভাতের মারটা ছেড়ে দিন। সোজা সাপটা আবদার না আদেশ শিয়াশা বুঝল না। কেন এই কথাটা একটু অনুরোধের সুরে বলা যেত না? উটকো লোক, মুখে তো মিষ্টতা দেয়নি আল্লাহ তাআলা। ভ্রু কুঞ্চিত এগিয়ে গেল কিছুটা তার কাছে। দর্পণ বুঝে নিল। দরজা ছেড়ে দিয়ে সে সোজা রান্নাঘরে চলে গেল। শিয়াশা চুপচাপ তাকে অনুসরণ করলো। 3:50 কোয়ার্টারে ফিরেছে দর্পণ। এসেই ভাত চড়িয়ে গোসলে গিয়েছিল। বুয়াকে রান্না করতে মানা করে দিয়েছে।
মুখে তোলা যায় না। তার চেয়ে ভালো নিচে দুটো ডাল ভাত যা পারে রান্না করে খেয়ে নিবে। বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে চুলোর পাশে দর্পণ। শিয়াশা এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে। কি চাই আমাকে বলুন, আমি দিচ্ছি। স্টেইনার। কণ্ঠ খাদে এনে ছোট্ট করে বলল শিয়া। এই সকল কাজ সে পারে, তবে নিজ পদ্ধতিতে। যখন থেকে নিজের জীবনের ধাঁচ বুঝতে পেরেছে তখন থেকে সকল কিছু নিজের কাঁধে তুলে নিয়েছে, নিজের মতো করে ঘর সামলাতে শিখেছে। একটা স্টিলের স্টেইনার ধরিয়ে দিল দর্পণ, অনেকটা বড়। ভাতের পাতের দিকে তাকাতেই তার মুখ বিকৃত হয়ে গেল অল্প একটু ভাত। বেসিনের উপর স্টেইনারটা ধরে তাতে ভাতটা ঢেলে দিল। দর্পণের বেশ পছন্দ হলো পদ্ধতিটা। সে ভেবেছিল অনেক কঠিন পদ্ধতি হবে, এটা সে এখন থেকে নিজেই পারবে। হয়ে গিয়েছে, আসছি। ধন্যবাদ। আপনি তো ঘরের কাজে বেশ পটু মনে হচ্ছে। তাহলে ডাল রান্না করে কি করে এটাও নিশ্চয়ই জানেন।